নমস্কার, আমি তরুণ ঘোষ। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা কে বড়, কার প্রাধান্য বেশি? এখন তিনটে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা খুব ভালোভাবে কাজ করছে। এক হচ্ছে গিয়ে মোসাদ, দুই হচ্ছে র এবং তিন হচ্ছে সিআইএ। এবার র এবং সিআইএ এর মধ্যে কে বড় সেই নিয়ে ব্যাপক ঝামেলা লেগে গেছে। ঝামেলা মানে ভেতরে, ওপরে ওপরে নয়, এ তো ওপরে ওপরে হয় না, ভেতরে ভেতরে ঝামেলা লেগে গেছে। তার কারণ হচ্ছে পাকিস্তানে যত সন্ত্রাসবাদী আছে সেই সন্ত্রাসবাদীদের মদত কিন্তু অর্থনৈতিকভাবে বকলমে আমেরিকা দিয়ে থাকে। আমেরিকার স্বার্থ হচ্ছে ভারতের অর্থনৈতিক উন্নতিকে আটকে রাখার জন্য ভারতকে অস্থির করে রাখা। এই যে কিছুদিন আগে $1.8 বিলিয়ন যেটা F-16 সারানোর নামে পাকিস্তানকে দেওয়া হয়েছিল, তখনই কিন্তু মোদিজি বলেছিলেন এই টাকাটা ওদেরকে দেবেন না। এই ডলার যদি আপনি ওদেরকে দেন $1.8 বিলিয়ন, সেটা ঘুরে কিন্তু সন্ত্রাসবাদীদের হাতে যাবে এবং সন্ত্রাসবাদীদের হাতে গেলে পরে আবার ভারত অস্থির হবে। তখন আমেরিকা বলেছিল না, আমরা নানান রকম চুক্তি করেছি, ওই অর্থ কোনোভাবেই সন্ত্রাসবাদীদের হাতে যাবে না। ঠিক তারপরে 15 দিন বাদে থেকেই আমি তখনই বলেছিলাম এবার দেখবেন একটা ঝামেলা শুরু হবে। তার 15 দিন বাইরে থেকে ঝামেলা টুকটাক শুরু হলো এবং লাস্ট বড় ঝামেলাটা হলো সেটা হচ্ছে রিয়াসিতে এবং ডোডাতে। এখন এই যে অ্যাসেট গুলো রয়েছে, সব মণি মাণিক্য সমস্ত পাকিস্তানে ছড়িয়ে আছে না, সেই মণি মাণিক্য এই সমস্ত অ্যাসেট গুলোকে সিআইএ আইএসআই এর সাহায্যে প্রোটেক্ট করে রাখে, একদম পয়সা প্রোটেক্ট করে রাখে। এবং এই গত 6 মাস 8 মাসে হঠাৎ দেখবেন পটাপট আননোন গানম্যানের হাতে সব খতম হয়ে যাচ্ছে, একের পর এক খতম হয়ে যাচ্ছে। এখন এই যে সিআইএ কে এড়িয়ে যে পটাপট যে খতম হচ্ছে, আর ওদিকে বালুচিস্তান এবং আফগানিস্তানের সঙ্গে তলায় তলায় ভারত যোগাযোগ করে টিটিপি কে দিয়ে পাকিস্তানকে ভাঙার যে চেষ্টা করছে, সেটা আইএসআই কিছুতেই আটকাতে পারছে না। গত পরশুদিন বা তার আগের দিন আমি একটা রিপোর্ট করেছিলাম, সেখানে প্রথমে দোহার একজন একে দিয়ে পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে এক আমিরকে দিয়ে বলে দেওয়া হয়েছিল তালেবানের সঙ্গে নিঃশব্দে জড়িত ভারতীয় কর্মকর্তারা। অজিত দোভাল সেখানে গিয়েছিলেন, গিয়ে দোহাতে গিয়ে তালিবান নেতার সঙ্গে কথাবার্তা হয়েছিল। সেটা রিপোর্টও আমি করেছিলাম, 2-3 দিন আগের রিপোর্টে গেলেই আপনি দেখতে পাবেন, সেখানে বিস্তারিত দেওয়া আছে। এখন বিষয়টা হচ্ছে এই যে সিআইএ তাদের অ্যাসেট গুলোকে বাঁচাতে পারছে না এবং ওখানে ভারত ঢুকে যেভাবে কর্মকাণ্ড চালাচ্ছে গোপনে, সিআইএ এজেন্টরা কিছুতেই তাকে বসে আনতে পারছে না এবং ট্রেসও করতে পারছে না, কোনো ফুটপ্রিন্টও পাচ্ছে। একটা ফুটপ্রিন্ট থাকবে, তো একটা খুন হয়ে গেলে তো ফুটপ্রিন্ট থাকবে। ধরুন 100 টাকা যদি খরচা হয় একটা খুনের পেছনে, তাহলে 20 টাকা খরচা হয় বুলেটের জন্য, আর বুলেট যে মারছে তার জন্য, আর 80 টাকা খরচা হয় ফুটপ্রিন্ট মেটানোর জন্য। এটা হচ্ছে গোপনে যেটা হয় সেই কাজটুকু। সেই ফুটপ্রিন্টটা এখন এত নিপুণভাবে মেটানো হচ্ছে, র যেটা করছে সেটা সিআইএ কিছুতেই ধরতে পারছে না। ধরতে পারছে না দেখে এবার কি করেছে সিআইএ, মাঠে নামিয়ে দিয়েছে তাদের এক প্রাক্তন এজেন্টকে। তার নাম হচ্ছে সারা অ্যাডামস। তিনি একজন সিআইএর প্রাক্তন এজেন্ট। গত পরশুদিন তিনি একটি ইন্টারভিউতে বলেছেন যে ভারত আফগানিস্তানের যে ডিফেন্স মিনিস্টার, তার নাম হচ্ছে মোহাম্মদ ইয়াকুবকে $10 মিলিয়ন দিয়ে একটা চুক্তি করেছে, যে চুক্তির মাধ্যমে সমস্ত আনমোল রতনগুলো একে একে খসে পড়ছে।
কেউ মসজিদে নামাজ পড়ছে, ধারাস করে চলে গেল। কেউ মর্নিং ওয়াক করছে, ধারাস করে চলে গেল। কেউ বাজারে বেরিয়েছে, ধারাস করে মেরে দিলে চলে গেল। সব 72 হোটেল গায়ে চলে যাচ্ছে। আর মারছে, মেরে সঙ্গে সঙ্গে কোথায় চলে যাচ্ছে কেউ কোনো ঠিকানা খুঁজে পাচ্ছে না। আইএসআই পাচ্ছে না, সিআইএ পাচ্ছে। ফলে সিআইএ খুব চাপে পড়ে গেছে। সিআইএ কর্তারা তো সিআইএ কে ছাড়বে না, এখন চাপে পড়ে গেছে। এখন সিআইএ এখন এইটা ভারতের নামে একটা বদনাম ছড়ানোর জন্য ওই প্রাক্তন সিআইএ এজেন্ট সারা আডামকে ফিট করেছে, এবং সারা আডাম সেই ইন্টারভিউটা দিয়েছে, প্রায় 30-35 মিনিটের ইন্টারভিউ। আমেরিকার কাজ হবে সেই ইন্টারভিউটা দেখিয়ে ইউরোপ এবং ব্রিটেনের কাছে সমস্ত জায়গায় বলে বেড়াবে, দেখো 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 নির্ঝর মামলায় কিন্তু এই কিন্তু ভারতই কিন্তু করেছিল, ভারতের লোকই কিন্তু রয়ের লোক কিন্তু এসে নির্ঝরকে মারার চেষ্টা করেছিল। দেখো আমাদের প্রাক্তন এজেন্ট কিন্তু বলছে, প্রাক্তন এজেন্টকে বলবে, প্রাক্তন এজেন্ট কিন্তু স্বীকার করেছে এবং বলছে যে এর পেছনে রয়ের হাত রয়েছে। মোহাম্মদ ইয়াকুবকে $10 মিলিয়ন দিয়েছে এই সমস্ত মালপত্র সাফ করার জন্য। এই যখন একে একে সাফ হতে শুরু করেছে, তখন ভারত পাকিস্তানের যত আনমোল রতন ছিল, হ্যাঁ, সব পাকিস্তান ছুপিয়ে রেখেছে, দেখাবে না, ছুপিয়ে রেখে দিয়েছে। তাদের মধ্যে কে কে আছে জানেন? তাদের মধ্যে আছে সব নামি দামি সব, মাসুদ আজাহার, সালাউদ্দিন, লাকবি, হাফিজ সঈদ, এরা সমস্ত। মাসুদ আজাহারকে তো ঘরবন্দি করে রেখে দিয়েছে, ঘরবন্দি করে বলে তুমি এখানে খাও দাও, ঘুরে বেড়াও, হ্যাঁ, তোমার কোনো অসুবিধা হবে না। আর চারদিকে পাহারা। এবং বাকি যেগুলো আছে, সালাউদ্দিন আছে, লাকবি আছে, হাফিজ সঈদকেও দেখাই যাচ্ছে না। আপনার বালাকোটের পর, ওই হামলার পর হাফিজ সঈদ খুব সম্ভবত সেখানে ছিল। তারপর থেকে হাফিজ সঈদের কোনো খোঁজ খবর নেই। পাকিস্তান স্বীকারও করছে না, স্বীকার কোনোদিন করবেও না পাকিস্তান। ফলে আমার মনে হয় হাফিজ সঈদ বোধহয় ও ওপরে চলে গেছে, গিয়ে ওখানে 72 হোটেলের হাতে এখন মধু খাচ্ছে। এই যে মোহাম্মদ ইয়াকুব, ইনি কে জানেন? কানা ওমর ছিল না, মোহাম্মদ ওমর বা ওই রকম একটা কিছু নাম, ওমর। সেই ওমরের ছেলে, যে আসল কিন্তু তালিবান তৈরি করেছিল যে ওমর, সেই ওমরের ছেলে এই মোহাম্মদ ইয়াকুব। এবং ইয়াকুব সম্ভবত ভারতের একটা অ্যাসেট হয়ে গেছে। এই ইয়াকুবই সারা অ্যাডামসের যা বক্তব্য, এই ইয়াকুবই এই সমস্ত টিটিপির হাতে সমস্ত অস্ত্র ফস্ত্র সমস্ত কিছু তুলে দেওয়ার ব্যাপারগুলো করছে। আমেরিকান যে অস্ত্রগুলো ওখানে পড়েছিল, সেই অস্ত্রগুলো টিটিপি মারফত চলে যাচ্ছে সন্ত্রাস এদের হাতে, কি বলে, টিটিপির হাতে, ইয়াকুবের মাধ্যমে। এবং সেটা নিয়ে তারা খাইবার পাখতুনখোয়া এবং পিওকেতে একের পর এক ঝামেলা করে চলেছে। সাম্প্রতিক যে ঝামেলাটা হয়েছে, পিওকেতে কতটা ভেতরে ঢুকে গেছে, যদি সারা আডামসের কথা ঠিক হয়, আমি জানি না এটা সত্যি কি মিথ্যে, এটা রটানো হচ্ছে আমি জানি না। যদি ঢুকে থাকে পিওকেতে আমাদের রয়ের এজেন্টরা, তাহলে পরে খুব দুঃখের ঘটনা আছে। কারণ আমির হামজা নামে একজন প্রাক্তন ব্রিগেডিয়ার ছিলেন, আমির হামজা। তিনি আইএসআই এর একজন আমলা ছিলেন এবং 26/11 যে হামলাটা হয়েছিল, সেই হামলার মাস্টার প্ল্যানার ছিলেন কিন্তু এই হামজাই তো বললাম নামটা সম্ভবত, হ্যাঁ, আমির হামজা। তিনি 19 তারিখে তিনি সপরিবারে গাড়ি নিয়ে পিওকেতে ঘুরে বেড়াচ্ছিলেন। আননোন গানম্যান এসছে, তার পরিবারকে কিচ্ছু করেনি, ধাই করে 7টা গুলি তার সিনা ফুঁড়ে দিয়েছে, ফুঁড়ে দিয়ে বেরিয়ে চলে গেছে, এখনো পর্যন্ত ধরা পড়েনি। এখন প্রাক্তন ব্রিগেডিয়ার যদি মারা পড়ে, তাহলে পরে রাওয়ালপিন্ডির অবস্থা ভাবুন। এখন যত জেনারেল আছে, লেফটেন্যান্ট জেনারেল আছে, কর্নেল আছে, ব্রিগেডিয়ার আছে, কেউ আর রাওয়ালপিন্ডি ছেড়ে যাচ্ছে না, সব রাওয়ালপিন্ডিতেই বসে আছে। যাই হোক, এখন
এই দ্বৈরথ মেটাতে এখন আমেরিকা মাঠে নেমে পড়েছে। আমেরিকা বলছে না না না, এখন তো এগুলো ঠিক নয়, যে যার মতো কাজ করছে, আমরা আমরা ভারতের প্রতি আমরা কোনো সন্দেহ আমরা প্রকাশ করছি না। বাইরে বলছে জানবেন। এদিকে সিআইএ কে দিয়ে প্রাক্তন সিআইএ এজেন্টের যে সমস্ত রেকর্ডিংটা, সেটা সারা বিশ্বে কিন্তু সিআইএ ছড়িয়ে ভারতের গায়ে থুতু ছেটানোর চেষ্টা করবে। এই হচ্ছে আমেরিকা। সাধে বলে আমেরিকা কারোর বন্ধু হয় না, আমেরিকা কোনোদিন কারোর বন্ধু হবে না। ও এ পাশে মুখোশ করে থাকে, এ পাশে একরকম দেখবেন, ও পাশে একরকম দেখবেন, ও সামনে একরকম, পেছনে একরকম। অন্য রাষ্ট্র, যে কোনো রাষ্ট্র যদি তার সুরক্ষার জন্য যদি কোনো পদক্ষেপ নেয়, আমেরিকার কাছে সেটা চক্ষুশূল। অথচ ওই কাজটাই আমেরিকা করবে, তখন কিন্তু মানবাধিকারের ধার ধারবে না। কাসেম সুলেমানিকে মনে আছে? ইরানের জেনারেল ছিলেন, খুব জনপ্রিয় জেনারেল ছিলেন। কাসেম সুলেমানিকে যখন মারলো ড্রোন দিয়ে, একদম তিনি বেরিয়ে মসজিদ থেকে বেরিয়ে তিনি কনভয় নিয়ে যাচ্ছিলেন, যে কনভয়টার মধ্যে, যে গাড়িটার মধ্যে কাসেম সুলেমানি ছিলেন, সেই কনভয় সেই গাড়িটাকে ধাঁই করে ড্রোন দিয়ে উড়িয়ে দিল। তখন কিন্তু কিছু হলো না। আমেরিকার বেলা কিছু হয় না, আমেরিকা সব পারে, সেও দাদা। কিন্তু সেই দাদার দিন চলে গেছে আমেরিকা ভাই, সেই দাদার দিন চলে গেছে। আজকে কিন্তু তুমি আর দাদা নেই, তুমিও দাদা নেই, চীনও দাদা নেই। হ্যাঁ, শিফট করছে, পাওয়ার শিফট করছে, এটা মানতে শেখো, পাওয়ার শিফটিংটা মানতে শেখো, নাহলে ভবিষ্যতে আমেরিকার কপালেও কিন্তু অনেক দুঃখ নাচ্ছে। এটা আমি আগাম বলে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।